আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে ভারতের যুদ্ধের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আমরা কিন্তু ভারতকে ভয় পাই না। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 10 থেকে 12 কোটি লোকই আমাদের স্বয়ংসম্পূর্ণ যোদ্ধা। 10 বছরের ছেলেরা আমরা ভারতের বিপক্ষে যুদ্ধ করার মতো ক্ষমতা আমরা রাখি। হ্যাঁ, ভারতে অনেক শক্তিশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র, এটা মানি। কিন্তু গতকালকে একটি লাইভের মধ্যে আমরা একটা দেখেছি ভারতের তাদের যুদ্ধের যে নকশাগুলো আঁকতেছে। বাংলাদেশের সাবমেরিন কয়টা, বাংলাদেশের যুদ্ধ বিমান কয়টা, বাংলাদেশের এয়ারক্রাফট কয়টা, বাংলাদেশের ট্যাঙ্ক কয়টা, বাংলাদেশের অস্ত্র গোলা বারুদ কি কি ভারতে চাইতে অনেক কম। এগুলো দেখায় আমাদেরকে চোখ খুলে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আমাদের কি কি করণীয়। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলবো, আমাদের পৃথিবীর অত্যাধুনিক মিনিমাম 10 থেকে 15টা ফাইটার বিমান কিনতে হবে। ইন্ডিয়া অলরেডি যখন এটা শুনছে যে পাকিস্তানের সাথে আমরা আলোচনা করছি, এটা একেবারে ওদের মিলিটারি ইয়েদেরকে সোবার করে দিছে যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস এটা বসানো খুব একটা কঠিন না। এটা পারপাসটা হচ্ছে পিওর ডেটারেন্ট, সাইকোলজিক্যাল। আজকালকার দিনে আপনাকে বেশি কিছু করতে হয় না, মোবাইল লঞ্চার্স লাগে। এই যে মুভেবল ট্রাক, শিপে করে ট্রাক আনবেন, লঞ্চার্স বসাবেন, আর প্লেনে ওয়ারহেড আর মিসাইল বসাবেন। যদি 20টার মতো থাকে, ওদের অনেক সারপ্লাস আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ভারতকে কড়াভাবে কঠিন হুঁশিয়ারি দিল সাবেক সেনা সদস্য জাফর ইকবাল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশিদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাবেক সেনা সদস্য জাফর ইকবাল কি বার্তা দিল, কি বক্তব্য রাখলো ভারত ইস্যুকে কেন্দ্র করে? যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে সেখানে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, আমরা এই বিষয়গুলো নিয়ে কয়েকটা প্রতিবেদন দেখব এবং একই সাথে সাবেক সেনা সদস্যর এই বার্তা কিংবা এই হুঁশিয়ারিটা আমরা দেখে আসব। তিনি কি বললেন, তিনি কিভাবে ধুলাই করলেন ভারতকে, সেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাবেক সেনা সদস্য জাফর ইকবাল তিনি স্পষ্টভাবে বার্তা দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। ভারত, তোমরা যতই লাফালাফি করো, আমরা তোমাদেরকে ভয় পাই না। চলুন কথা না বাড়ে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন, তারপরে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে ভারতের যুদ্ধের জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আমরা কিন্তু ভারতকে ভয় পাই না। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 10 থেকে 12 কোটি লোকই আমাদের স্বয়ংসম্পূর্ণ যোদ্ধা। 10 বছরের ছেলেরা আমরা ভারতের বিপক্ষে যুদ্ধ করার মতো ক্ষমতা আমরা রাখি। হ্যাঁ, ভারতে অনেক শক্তিশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র, এটা মানি। কিন্তু গতকালকে একটি লাইভের মধ্যে আমরা একটা দেখেছি ভারতের তাদের যুদ্ধের যে নকশাগুলো আঁকতেছে। বাংলাদেশের সাবমেরিন কয়টা, বাংলাদেশের যুদ্ধ বিমান কয়টা, বাংলাদেশের এয়ারক্রাফট কয়টা, বাংলাদেশের ট্যাঙ্ক কয়টা, বাংলাদেশের অস্ত্র গোলা বারুদ কি কি ভারতে চাইতে অনেক কম। এগুলো দেখায় আমাদেরকে চোখ খুলে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আমাদের কি কি করণীয়। মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও বলবো, আমাদের পৃথিবীর অত্যাধুনিক মিনিমাম 10 থেকে 15টা ফাইটার বিমান কিনতে হবে। আরো 100-র উপর আমাদের অত্যাধুনিক ট্যাঙ্ক আমাদের কিনতে হবে এবং আমাদের আপনার ড্রোন, বিশ্বের সেরা ড্রোনগুলো আমাদের বাংলাদেশে কিনতে হবে। কারণ সমস্ত দেশে যদি উন্নত মান থাকতে পারে, আমাদের দেশে কেন থাকবে না। এবং আমাদের এয়ারক্রাফট, যুদ্ধের এয়ারক্রাফটগুলো আমাদের উন্নয়ন করতে হবে, আরো করতে হবে। সাবমেরিন প্রয়োজনে আরো 4-5টা আমাদের কিনতে হবে। ভারত বড় রাষ্ট্র হতে পারে, কিন্তু ভারতকে আমরা ভয় পাই না। কারণ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যোদ্ধা। ভারত কোন রাষ্ট্রের সাথে এই পর্যন্ত যুদ্ধ করে বিজয় হয়েছে কিনা আমাদের সন্দেহ আছে, কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি। এবং তারা ভিডিও বার্তায় বলেছে যে ভারত বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে, পাকিস্তানের অ্যাটম বোম বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষে এটা কি পাকিস্তানের অ্যাটম বোম পাকিস্তানের নাগরিকরা এটা প্রতিবাদ করেছে। এটা নিয়ে ইন্ডিয়ার তুলপার হয়ে গেছে। তো সেটাই বলেছে যে 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানিরা পরাজিত হয়েছে ভারতের হাতে। এগুলোকে আপনারা বিশ্বাস করেন? 1971 সালে আমাদের বাংলাদেশিরা যুদ্ধ করেছিল, ভারত আমাদেরকে সহায়তা করেছে, তারা তাদের জায়গাতে আশ্রয় দিয়েছে। স্বয়ংসম্পূর্ণভাবে যুদ্ধ কিন্তু ভারত করে নাই, তাদের এলাকা থেকে যারা সাপোর্ট দিয়েছিল। কিন্তু যুদ্ধের সময় একটি রাষ্ট্রের সাপোর্ট প্রয়োজন, আত্মসমর্পণ সাক্ষী হিসাবে, সেটা কিন্তু ভারত সাক্ষী হিসাবে
পাকিস্তান যখন আত্মসমর্পণ করে তখন কিন্তু তারা সাক্ষী সই করেছিল, অতটুকুই। এখন বলেছে তারা পাকিস্তানকে পরাজিত করেছে 1971 সালে। যুদ্ধ কিন্তু বাংলাদেশিরা করেছে, আমরা পরাজিত করেছি পাকিস্তানকে। অথচ এই পাকিস্তানের কাছেই 1965 সালে 1965 শিয়ালকোট, আপনার যে শিয়ালকোট মানে বর্ডারে ভারতের কঠিন পরাজয় হয়েছিল পাকিস্তানের কাছে। তখনকার বাংলাদেশের ক্যাপ্টেন মেজর জিয়া রহমানের নেতৃত্বে ভারতের 104টা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছিল। ভারত যে কি বীর দল, হ্যাঁ বড় হতে পারে, সামরিক শক্তি থাকতে পারে, তাদের সাহসিকতা ইতিহাস থেকে মানুষ জানে। পাকিস্তানের কাছে পরাজিত, পাকিস্তান বাংলাদেশের কাছে পরাজিত। প্রতিনিয়ত বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত করতেছে, পার্বত্য চট্টগ্রাম পাহাড়িদেরকে উস্কানি দিচ্ছে, মায়ানমারদেরকে উস্কানি দিচ্ছে, বাংলাদেশের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে বাংলাদেশকে একটা খারাপ রাষ্ট্র, দুর্বল রাষ্ট্র এবং একটা ধ্বংসাত্মক রাষ্ট্র পরিণত করার জন্য। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল না। আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র মানতে চাই, কিন্তু তারা সবসময় ক্রিমিনালি একটা ল মাইন্ড তাদের থাকে। শুধু একটা কথা, হিন্দুত্ববাদী রাষ্ট্র বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, হিন্দুদেরকে মারতেছে, কাটতেছে। অথচ এই যে ইসকনের হাতে যে আমাদের একজন আইনজীবী হত্যা হলো সাইফুল ইসলাম, এটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়াতে কোনো প্রচার নেই। ভারতের একটা নাগরিক যদি বাংলাদেশের একটা হিন্দুর উপর আচর পরে, ওটা পার্লামেন্ট গরম হয়ে যায়। এত সহজে তাদের পার্লামেন্টে কিভাবে খবর যায়? একটা নাগরিকের সমস্যা হলে ভারতের এত বড় একটা রাষ্ট্রের পার্লামেন্টে কিভাবে খবরগুলো যায়? এগুলো কিন্তু ভাবতে হবে যে বাংলাদেশে তারা কিভাবে অবজার্ভ করতেছে, কিভাবে একটা সাম্প্রতিক দাঙ্গা ইস্যু লাগানোর কথা বলতেছে। ভারতের হাজার হাজার মুসলিমকে তারা নির্বিচারে হত্যা করতেছে, দাড়ি কেটে ফেলতেছে, জয় শ্রীরাম বলাচ্ছে। কই আমাদের পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টে কোনো আন্দোলন সংগ্রাম হয় না? তো ভারত কেন এত ফাল পারতেছে? ওই যে আরেক আছে স্টুপিড আর বাংলা টিভির ওই যে কি ময়ূর রঞ্জন দাস নাচানাচি করে, বাংলাদেশ বাঁচবে না, বাঁচবে না বাংলাদেশ। আমি আজ কথা বলবো না, আজ আমি চিৎকার করবো না, আমি আজ নীরব, আমি শিহরিত, আমি আজ কি জানি একটা মলম বিক্রেতা আছে না, ওই যে পিন করে কথা বলে, এই শালার বেটা টিভি চ্যানেলে এই ধরনের দেখাচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ থাকবে না, মানচিত্র থাকবে না, কত ধরনের কথা বলে। আর একবার যুদ্ধ করে দেখ, ভারতকে বলি আমরা, যুদ্ধ করে দেখ বাংলাদেশ কি জিনিস। বাংলাদেশ কি একটা অন্তত বড় রাষ্ট্র? আমরা তো এখন পর্যন্ত কোনো লোক কোনো হাতে পায়ে ধরে নাই, কান্নাকাটি করে নাই যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, ভারত আমাদেরকে ক্ষতি করবে। এখন পর্যন্ত বাংলাদেশে কেউ মায়া কান্না করছে? মায়া কান্না করলে কিন্তু ভারত থেকে আসতেছে, কলিকাতা থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, বিভিন্ন থেকে মায়া কান্না আসতেছে। বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা না নিলে, বাংলাদেশের মানুষ ভারতে ঘুরতে না গেলে ভারতের মানুষের অবস্থা কি হয়? আর তোমরা আমাদেরকে পেঁয়াজ দিবা না, চাউল দিবা না, তেল দিবা না, চিনি দিবা না, এগুলো আমাদের দরকার নাই। আমাদের দেশে টাকা আছে, আমরা বিভিন্ন দেশ থেকে কিনে খেতে পারবো। হ্যাঁ, বন্ধুত্ব হিসাবে তোমরা গিভিনতে কিছু নিবা, কিছু দিবা, আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো। যুদ্ধ যদি জড়াও, আমরা যুদ্ধ করবো। মনে রাখো না, তোমার বড় বড় পৃথিবীর বড় বড় অনেক রাষ্ট্রগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে ছোট ছোট রাষ্ট্রের সাথে যুদ্ধ করে। এই কথাটা আমি একটু মনে করে দিই। এখন ট্রান্সলেশন এগুলো খুঁজে বের করুন, বড় বড় রাষ্ট্রের সাথে কোন কোন ছোট রাষ্ট্র যুদ্ধ করছে। সমস্ত ছোট রাষ্ট্র এখন একসময় বিজয়ী হয়েছে। তত আমাদের 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ আছি, মেয়ে ছেলে না, আমরা সবাই যুদ্ধ করতে রাজি, আমরা সবাই যুদ্ধ করব, যুদ্ধ করতে জানি। যেমন আমি সামরিক বাহিনীতে ছিলাম, আমি এলএমজি ম্যান ছিলাম। আমার এক একটা এলএমজিতে প্রতি মিনিটে 600 রাউন্ড গুলি করার ক্ষমতা আমি রাখি। যুদ্ধে প্রয়োজন আবার যাব। হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের যোদ্ধা, 5 কোটি লোকের উপর যদি আমরা যুদ্ধ করি, 5 কোটি লোকের উপর যদি আমাদের হাতিয়ার সরকার তুলে দেয়, তাহলে আমরা ভারতের সাথে যুদ্ধ করতে পারবো না কেন? পাকিস্তান আমাদের সাপোর্ট না দেখ, চায়না সাপোর্ট না দেখ, তারপর তারা আমাদেরকে ভারতের বিপক্ষে হাত থেকে বাঁচানোর জন্য আজকে করবে। আজকে যদি পাকিস্তান যদি আমাদেরকে সাপোর্ট না দিত, পাকিস্তান যদি বাংলাদেশকে ভাই মনে না করতো, তাহলে এতদিন বাংলাদেশের মানচিত্র ভারতের পেটে চলে যেত। অথচ আমরা ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে মানতে চাই, অথচ ভারত আমাদের প্রতিনিয়ত ধ্বংস করতেছে। আমার কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে না, তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস এটা বসানো খুব একটা কঠিন না। এটা আমি প্রপোজ করছি ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা না, এটা কখনো চিন্তা করবেন না। এটাই আমি বোঝাতে চাই যে এর পারপাসটা হচ্ছে পিওর ডেটারেন্ট, সাইকোলজিক্যাল। আজকালকার দিনে আপনাকে বেশি কিছু করতে হয় না, মোবাইল লঞ্চার্স লাগে। এই যে মুভেবল ট্রাক, আপনি শিপে করে ট্রাক আনবেন, লঞ্চার্স বসাবেন, আর প্লেনে ওয়ারহেড আর মিসাইল বসাবেন। যদি 20টার মতো থাকে, ওদের অনেক সারপ্লাস আছে ওয়ারহেডস, বুঝছেন? আমি ওদের একজন যে ডিফেন্স অ্যাডভাইজারের সাথে এমনি কথা হচ্ছিল যে এটা এমন কিছু না, ইটস এ ম্যাটার অফ পলিটিক্যাল উইল। এইটার যে ডেটারেন্ট এফেক্ট হবে না, ইন্ডিয়া অলরেডি যখন এটা শুনছে যে পাকিস্তানের সাথে আমরা আলোচনা করছি, এটা একেবারে ওদের মিলিটারি ইয়েদেরকে সোবার করে দিছে। ওই ভাষাটা ব্যবহার করছে কি, ইট ক্রিয়েটেড চিলস ইন দেয়ার স্পাইনস।
এক ইন্ডিয়ান ভাষ্যকার বলছে যে এতখানি ওরা শক্ট হয়েছে যে এটা কি বলে পাকিস্তানের সাথে, ওরা তো আমাদের একদিন শিখে আসছে যে পাকিস্তান তো চিরদিনের শত্রু, তো আমরা তো আন্তর্জাতিক সম্পর্কতে জানি যে শত্রু চিরস্থায়ী হয় না, নাহলে জাপান আমেরিকা এক হইতো না, এখন জার্মানির সাথে আমেরিকা, মানে অন্তত ডিপ্লোমেসিতে আমাদের হচ্ছে আমরা না দেখেন 15 বছরে এত বেশি অ্যাপিজমেন্টের পলিসিতে গেছি যে অ্যালায়েন্স করা, সামরিক জোট করা, এগুলো স্বাভাবিক সম্পর্ক। থাইল্যান্ড করে, মালয়েশিয়া করে, ইন্দোনেশিয়া করে আমেরিকার সাথে, ও নিউক্লিয়ার ওয়েপন্স টার্কি বসাইছে, আবার রাশিয়ার কাছ থেকে SS-400ও কিনতেছে, সবাই করে। আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি। এখন আমি ওই যে বলে না যে তুমি এখন হাঁটু ভিজাইছো, এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো। তুমি বে অফ বেঙ্গল চাও, ডিপ সিতে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও, তোমার কোস্টলাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই 2টা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, 2টা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা, বুঝছেন? তো আমাদের কেন দরকার ওই যে নিউক্সগুলো বসাইলে না ডেটারেন্ট এফেক্ট হবে বে অফ বেঙ্গলে। আমরা যদি আমাদের এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড একটা আছে দুবলার চরের 50 কিলোমিটার দক্ষিণে, এটা এত গভীর যে হিমালয় ডুবে যাবে, হ্যাঁ 5 কিলোমিটারের বেশি গভীর, ওই ম্যারিয়ানা ডেপথের থেকে 3rd র্যাঙ্কিং। এইখানে আপনার 2000 কিলোমিটার লেংথ, এবং দক্ষিণে হচ্ছে 5000 কিলোমিটারে ডিয়েগো গার্সিয়া আমেরিকান বেস। আমি যেটা বলতে চাচ্ছি যে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড, এখানে কিন্তু আমরা চাইনিজ নেভিকে অপারেট করতে দিতে পারি। ওরা এখান থেকে সাবমেরিনস রাখবে 6 মাস 1 বছর রাখবে এবং মনিটর করবে। বিশাখাপত্তনম এখন ওদের নেভাল হেডকোয়ার্টার্স, বুঝছেন? এবং সেখানে আমেরিকার টেকনোলজি নিয়ে ইন্ডিয়া 2টা নিউক্লিয়ার সাবমেরিন বানানোর কাজ শুরু করছে। আমরা যদি এই নিউক্স বসাতে পারি পাকিস্তানের, আর চায়নার নেভাল সাবমেরিন যদি এখানে আনতে পারি, ইন্ডিয়ার পুরা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। রতন, আপনি জানেন যে এই যে যেটা সাইদ ভাই যেটা বললেন, এটা করার জন্য যে দূরদর্শিতা, যে নেতৃত্ব দরকার, এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের পক্ষে কি এটা নেওয়া সম্ভব? এই ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারটা নিতে পারবে না। এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে, 1। 2 নম্বর, তার জন্য একটা ইকোনমিক সাস্টেইনেবিলিটি লাগবে, আর তার সঙ্গে লাগবে একটা পলিটিক্যাল একটা যে বলবো অ্যাটমসফিয়ার, যেটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ইন পলিটিক্স। যদি রাজনীতিতে সবসময় নিজেরাই কোন দলে ব্যস্ত হয়ে থাকি, তখন তো এগুলো কোনো পাত্তাই পাবে না। ফলে সাধারণ মানুষের জীবন, শ্রমিকদের জীবন আছে যে সে চাকরি করে মজুরি পায় না, সাধারণ মানুষের জীবন যে টাকা পায় বাজারে গিয়ে সেটাকে দিয়ে সংসার চালাতে পারে না, তখন ওই নিউক্লিয়ার উইপন কোথায় থাকবে? তার নিজের ঘরের চুলাই জ্বলে না, আর যুদ্ধের আগুন কীভাবে জ্বালাবে? ফলে আমার মনে হয় যে আগে প্রথমে দরকার, মানুষ যদি মনে করে এই দেশ আমার, বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি এমন যে এইখানে যে কেউ হাত দেওয়ার আগে 3 বার ভাববে। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 300 জন, আমরা বাস করি 1200 জন। ফলে শুধুমাত্র পপুলেশনের কারণে তো ভারত এখানে অসুবিধা বোধ করবে। যদি কখনো যুদ্ধ লাগে, এদেশের মানুষ যেভাবে ছিটকে যাবে বিভিন্ন দেশে, এটাকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। নিউক্লিয়ার উইপনের চেয়ে মানব বোমা অনেক বেশি ভয়ঙ্কর। আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি একটু কতটুকুন ভেরিফাইড, কতটুকুন অথেন্টিক, এটা মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন। কিন্তু আমরা ইনফরমালি জানছি ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন, তাদের শক্তি জোরদার করছেন, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুলফের কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। আমরা চাই ভারত তার কফিনের যেই শেষ পেরেকটা এখনো বাকি আছে, সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। ভারত বাংলাদেশে
দক্ষিণ এশিয়ায় ভারত এখনো এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয়, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয়, আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন। আওয়ামী দালাল ফ্যাসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন। জনতার চোখে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন। আপনারা এখনো যাকে আশ্রিত করে রেখেছেন, লেন্দুব দর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন, তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান, 20 কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন। আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন, পাঞ্জাব কাশ্মীর বসে আছে, কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। আমরা উস্কানি দেই না, আমরা 7 সিস্টার্সের কথা বলতে চাই না, তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে, তাহলে যেভাবে ভারত 1971 সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল, অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি। এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাক, আমরা বললাম ইনশাআল্লাহ। কারণ আমরা ইতিমধ্যে শহীদ, আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই। শহীদদেরকে, যাদের অবস্থান, যারা বেঁচে আছে গোরস্থানের মধ্যে, তাদেরকে আপনারা আর কবরের আর লাশের ভয় দেখায়েন না। আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি, এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে। সুতরাং বাংলাদেশের, এবং আপনারা দেখেন ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে, আমাদের জগন্নাথ হলের ভাইয়েরা ভারতের মুখে যেই চপেটাঘাত করেছে, এখনো যদি আক্কেল জ্ঞান থাকে তাদের তওবা করে বাসায় ফিরে যাওয়া উচিত, তওবা করে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত, এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত। আমরা আপনাদের প্রতিবাদ স্বরূপ জানাতে চাই, আজমির ষড়যন্ত্রে যেই তারা কাজ করছে, একই সাথে আপনারা দেখেন বাংলাদেশের মিডিয়াকে প্রশ্ন করতে চাই, আপনারা গতকালকে একটা মিডিয়া নিউজ করেছেন যে যুক্তরাজ্য নাকি বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে। ভাই, আল্লাহর ওয়াস্তে মিডিয়াওয়ালাদের ভাইদেরকে বলি, হয়তো ফ্যাসিবাদের দালালি ছাড়েন, অথবা একটু পড়াশোনা করে নিউজ করেন, কি সাংবাদিকতা করেন যে আপনাদের চেয়েও আমরা এগুলো ভালো বুঝি। প্রত্যেকটা ফরেন পলিসি, তাদের রাষ্ট্রের এম্বাসিতে তাদের যে ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের একটা অংশ থাকে কোন পাঁচটা ঝামেলা। সাজেকে একটা ঝামেলা হয়েছে, সাজেককে দেখানো হয়েছে যে সেইখানে এখন ভ্রমণে ঝামেলা আছে, সাজেককে পুরো বাংলাদেশ বানাই ফেললেন আপনারা। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা কেন নিউজ করলেন না? গত 24শে নভেম্বর, এর মানে আজ থেকে 10 দিন আগে, ভারতের উত্তরপ্রদেশে সম্বল শাহী মসজিদে হিন্দুত্ববাদীরা পাথর মেরে 4 জন মুসলমানকে হত্যা করেছে। আজ থেকে মাত্র 10 দিন আগে সেখানে ইস্যু কি ছিল, সেখানেও তারা বেশ কিছুদিন আগে মামলা করেছিল, ওটাও নাকি একসময় শিব মন্দির ছিল, সম্বল শাহী মসজিদ। এবং উত্তরপ্রদেশের সম্বল শাহী মসজিদ ভারতের প্রধান 5টা মসজিদের একটা, সেখানে যারা জরিপ চালাতে গেছে, সেই জরিপ চালানোর অবস্থায় তারপরে হিন্দুত্ববাদীরা তারা সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে, এবং 4 জন মুসল্লি জায়গায় শহীদ হয়েছে তাদের ইট এবং পাথরের আঘাতে। এবং আপনাদেরকে জানাতে চাই, এই সম্বল মসজিদের ইমামকে 1976 সনে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল ভারতে। আপনারা মিডিয়া এখন পর্যন্ত তা বলেন নাই। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, আজকে 4 ডিসেম্বর, আর মাত্র কালকে বাদে পরশু 6 ডিসেম্বর, যেদিন আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব, সেই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে হবে না। আপনারা জানেন 1949 সালে আমাদের মোগল আমলে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ, সেইখানে চক্রান্ত করে একটি রাম মূর্তি রেখে এসে তারপরে বলা হলো এখন আমাদেরকে পুজো করার ব্যবস্থা করে দিতে হবে। তারপর আদালত 40 বছর পর্যন্ত বাবরি মসজিদে মুসলমানদেরকে নামাজও পড়তে দেয় নাই এই কথা বলে। তারপরে আপনারা সকল ইতিহাস জানেন, 1992 সালে দক্ষিণ এশিয়ায়, আমার জানা মতে এশিয়ায় বা পৃথিবীর কোথাও, রাজনৈতিক দলের মদদে প্রকাশ্যে উৎসব করে বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর যেভাবে ভাঙ্গা হয়েছে, গত 1 শতাব্দীতে পৃথিবীর কোনো দেশে এরকম ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক দলের ইন্ধনে হামলা করে ধ্বংস করা হয়েছে, এর কোনো নজির নাই। একমাত্র এই নজির ভারত করেছে। প্রকাশ্য দিবালোকে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদকে তারা 6 ডিসেম্বর ভেঙে ফেলেছে। আপনারা জানেন, এই বাবরি মসজিদ ভেঙেছে কিন্তু 1992 সালে, তার ন্যারেটিভ নির্মাণ করেছে কিন্তু 1949 সালে। এর মানে প্রায় 40 বছর পরে
তারা এই মসজিদ কিন্তু হত্যা করেছে। একইভাবে তারা এখন আজমির শরীফে কেবল বলতে শুরু করেছে। আজমির শরীফকে তারা আজকে বলছে 50 বছর পরে আমরা দেখব আজমির শরীফেও এরকম, আজমির শরীফকে নাই করে দিয়ে সেখানে একটি শিব মন্দির করা হবে। সম্বল শাহী মসজিদ সেখানে আজকে হত্যা করা হয়েছে, 50 বছর পরে আমরা দেখব সেটা একটা মন্দির হয়ে গেছে। গুজরাট গণহত্যা 2002 সালে, এখন যে মোদি, কসাই মোদি, যে আজকে বিজেপির এবং ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছে, গত 20 বছরে গুজরাটে যে গণহত্যা হয়েছে, 1000-এর অধিক মানুষ ন্যূনতম যাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে, মুসলমানদের ঘর বাড়ি লুট করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আপনারা পারলে বলেন তো যে গত 20 বছরে এরকম একটা গণহত্যা দক্ষিণ এশিয়ার একটা দেশে আর চলেছে? আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, এখন আর পুরনো কথা বলবো না, সাম্প্রতিক 2024 আর 23-এর দুই একটা কথা শুধু মনে করিয়ে দিব। আপনারা জানেন 2023-এ উত্তরপ্রদেশে একজন মুসলমান এমপি আতিক আহমদ, উত্তরপ্রদেশের এমপি আতিক আহমদ এবং তার ভাইকে পুলিশ হেফাজতে সন্ত্রাসী বলে গুলি করে হত্যা করা হয়েছে। এই গত বছর পুলিশ হেফাজতে একজন মুসলমান এমপি এবং তার ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে। আপনারা যারা মিডিয়ার ভাই আছেন, বাংলাদেশে যারা ভারতের দাবিদারি করে, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গত বাংলাদেশ তো দূরের কথা, দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা দেশের কথা বলেন, পুলিশ হেফাজতে একজন রানিং এমপিকে কোন দেশে গুলি করা হত্যা করা হয়েছে? এইরকম বর্বরতা, পৈশাচিক হত্যা ভারত ছাড়া আর কেউ এখন পর্যন্ত করতে পারে নাই। একটা ফাইজলামি করছে। আজকে তাদের মোটেলগুলি খালি পড়ে আছে, হোটেলগুলি খালি পড়ে আছে, হসপিটাল খালি পড়ে আছে। এটা বাণিজ্যের অংশ, আমাদের ক্ষতি হয় নাই। ভারতের সাথে আমরা মাত্র হলো 100-150 কোটি টাকার বাণিজ্য করি, আর তারা 22,000 কোটি টাকার বাণিজ্য করে। সেই বাণিজ্য কোথায় যায় দাঁড়াইছে? ভারতে বুঝবে, টের পাবে। যে কথা আছে না, ডাইরের মোজা তলে। 500 জনের বহিষ্কার করছে, আর যে পিটাইছে আমাদের জন্য হাসিনা পিটাইতো, আর আপনারা পিটাইছে 500 জন গ্রেপ্তার করছে। 500 জন গ্রেপ্তার করছে। আর এই জাতীয় পার্টি আওয়ামী লীগ মিললে আমাদের 17 বছর জন্য কুত্তার মতো পিটাইতো, এরকম পিটাইছে তেলেগুতে। বাংলাদেশের আজকের এই অবস্থানে নিয়ে যাওয়ার জন্য স্বামী স্ত্রী দুজন দায়ী, এরশাদ এবং রোশন এরশাদ। এরশাদ সাহেব যখন স্ট্যান্ড নিছে আমি নির্বাচন করব না, এই মহিলা হাসিনার লোকে যায় নির্বাচনে গেছে। এই দুটা লোকের কারণে এদেশের গণতান্ত্রিক আন্দোলন হোঁচট খেয়েছে, রক্ত দিতে হয়েছে, আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, মানুষের ঘুম আয়না গরজিত হয়েছে। মাহমুদ ভাই যে কথাগুলি বলছেন, ওয়াহিদ ভাই তো পলিটিক্যাল ম্যান না, উনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা, এবং শুধু খালি কর্মকর্তাই না, এই যে আন্দোলন, গণ আন্দোলনে উনি কিন্তু রাজপথে দাঁড়িয়ে ছাত্রদের সাথে মিছিল করেছে, মিটিং করেছে, এই অভিজ্ঞতা ওনার আছে। আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, জাতীয় পার্টির জন্য কথাটা আমার, আর বিশেষভাবে নোয়াখালী অঞ্চলের লোকদের জন্য আপনারা শুনেন আমি কি বলি। নোয়াখালী রাষ্ট্রে আপনার এই ভিক্ষুকরা যারা ভিক্ষা করে, আমি বলি আপা মাইন্ড করেন না, এই জন্য আমি ক্ষমা চাই নিলাম, যে পুরুষ ভিক্ষুকরা, পুরুষ ভিক্ষুকরা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এই অঞ্চলে পুরুষ ভিক্ষুকরা বাড়ির ভিতরে যায় ভিক্ষা চাইতে পারে। তারা কি করে, ওদের বাড়ির সামনে কাছারি ঘর আছে, ওখানে বসে, বৈশা ওইখান থেকে একটা হাট ডাক দেয়, মা বোনরা রে আমি একটা ফকির আইছি, আমার খরারটা আপনাকে পোলা পাইন দিয়ে পাঠাই দেন। আর না হলে কেউ বাড়িতে ঢুকলে তারে বলে যে ভাই আমি আসছি, ভিক্ষুক মানুষ, আমার ভিক্ষাটা একটু পাঠাই দিতে কোন মা বোনটা। এরকম এক ভিক্ষুক বসে রয়েছে, এক ছেলে বাড়িতে ঢুকতেছে, তো বলছে যে বাজান গো আমার ভিক্ষাটা একটু পাঠাই দিতে। তো ওই ছেলে যাবে কলেজে, সে আবার কি করছে, তারা হুড়া করে বাড়ির তো সবাই ঘরের পিছনে পুকুর থাকে, পুকুরে গোসল করে সে কিছু খায়া মুখে টুকে দিয়া কলেজের সময় গেছে, দূরে চলে গেছে। তো ফকির জিগায়, ভাই আপনারা যে কইলাম আমার ভিক্ষাটা পাঠাইতে, আপনি তো কিছু কইলেন না, তখন বইয়া রইলাম। তখন ওই ছেলে কইছে কাই মিয়া মাফ করেন। ওই ফকির হাঁটতে হাঁটতে যায় আর কয়, আরে বেড়া এই ফকিরে একবারের ভিক্ষা লাই কাতন্ন বেড়া, 10 দুয়ার খোলা আছে। মিস্টার মাহমুদ সাহেব 25,000 টন চিনি ভারতে দিত আমার ঘরে, এখন পাকিস্তান দিতেছে। অর্থটা কি বুঝছেন? ফকিরের এক দরজা বন্ধ হলে 10 দরজা খোলা থাকে। আপনি আমার ঘরে মনে করছেন দাবায় রাখবেন, চাবি মারবেন, সম্ভব না। তো বন্ধুরে দেখিবার আমার মনে চায়, এই গানটা কইছিলাম মনে হয় মাহমুদ ভাই,
কালকে সকালবেলা আল্লাহর রহমতে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। ওই যে ওয়াহিদ ভাই বলছে যে কার্ড আমরা সবাই খেলি, তো রাশেদ খান মেনন আর ইনু দুইজন গেছে, তাদের পার্টনার নাই। আল্লাহর রহমতে আশা রাখি আগামীকাল থেকে মনে হয় 48 ঘন্টার মধ্যে মুজিবুল হক সুলতু আর জিএম কাদের মনে হয় ওদের সাথে শুরু হবে, তাইলে প্লেয়ার 4 জন হবে, কার্ড খেলতে পারবে, সময় কাটবে। এত লাফালাফি ভালো নয়। ভারতের এক দমকে শুয়ে পড়ার দেশ বাংলাদেশ না। ভারত আজকে যে জাতীয়ভাবে যে লস করেছে 20,000 কোটি টাকার বাণিজ্যের সাথে তারা ফাইজলামি করছে। এই সুবন্ধের মতো গরুখোর এ একটা ফাইজলামি করছে। আজকে তাদের মোটেলগুলি খালি পড়ে আছে, হোটেলগুলি খালি পড়ে আছে, হসপিটাল খালি পড়ে আছে। এটা বাণিজ্যের অংশ, আমাদের ক্ষতি হয় নাই। ভারতের সাথে আমরা মাত্র হলো 100-150 কোটি টাকার বাণিজ্য করি, আর তারা 22,000 কোটি টাকার বাণিজ্য করে। সেই বাণিজ্য কোথায় যায় দাঁড়াইছে? ভারতে। ভারতে বুঝবে, টের পাবে। যে কথা আছে না, ডাইরের মোচা তলে। এই মিশ্রা সাহেব এমনি আসতেছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর নিজে উদ্যোগ নিয়ে তার পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাচ্ছে এই সিচুয়েশন গুলি ট্যাকেল করার জন্য। এটা নাকি নিয়মিত প্রতি বছরে হয়ে থাকে? না না, প্রতি বছর না, প্রতি বছর একটা হয়ে গেছে। এটা প্রতি বছর একটা জানুয়ারিতে অ্যানুয়াল মিটিং হয় 2 পররাষ্ট্র সচিবের, এবং মন্ত্রীদের মিটিং হয় আপনার মার্চ এপ্রিলের দিকে। তাই আমার মনে হয় না এটা এই ধরনের কিছু, এটা সিচুয়েশনের কারণে তারা এখানে আসতেছে। রবি ভাই, এটা হচ্ছে কি ভারত যে পানিটা ঘোলা করলো, এখন আর সামাল দিতে না পেরে এখন পানিটাকে পরিষ্কার একটু মলম লাগাইতে আসতেছে, এছাড়া আর কিছুই না। না, এটা নিয়মিত, যাই হোক, এটা নিয়মিত কোনো মিটিং না, নিয়মিত মিটিং আমাদের এখানে হয় না, এজেন্ডার মিটিং। কারণ নিয়মিত মিটিং হইতো যদি পররাষ্ট্র মন্ত্রী আমাদের দেশে আসতো, আমাদের দেশে বুঝতে পারবো কি আলোচনা হচ্ছে। না, আলোচনা হলে ভিন্ন জিনিস না, এটা ভ্রান্ত ধারণা আছে। এটা যে আপনি বলছেন, এরকম অনেকে বলছে, আমাদের ফেসবুক বা সামাজিক পাতা এগুলি লেখা হচ্ছে। শুনুন, কখন আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রী যদি আমাদের দেশে সফর করতে আসতো, তাহলে পররাষ্ট্র সচিব আগে এসে এখানে সবকিছু ভেন্যু ঠিক করতো, কি কি করবে সবকিছু এখানে আলাপ করতো। আবার আমাদের পররাষ্ট্র মন্ত্রী যদি ভারতে যেত, তাহলে আমাদের পররাষ্ট্র সচিবও সিমিলার ওইখানে যেতেন, এবং ভেন্যু এবং অন্যান্য যা আছে সেগুলি এখানে একটা মিট আপ করে আসতেন, আলোচনা করে আসতেন। যাই হোক, তার মানে আপনি বলছেন যে এটার মাধ্যমে একটা মানে ওদের টনক নড়েছে এবং সেজন্য আসছে। টনক নড়ার মতো কি বাংলাদেশ শুরু করেছে? এই যে 25,000 টন চিনি পাকিস্তান থেকে আনলাম, এটা তো ভারত থেকে আনতাম। সেখানে একটা এবং ওদের বাজার আরেকটা কথা, ইনফরমেশন দিই না, পেঁয়াজ না, আরেকটা ইনফরমেশন দিই। আমাদের তুরস্ক থেকে মনে করেন যে আপনার রসুন এবং পেঁয়াজ আসতেছে 40,000 টন। আপনাকে মিশর থেকে আমাদের জন্য ডাইল আসতেছে, ডাইল, এই যে ডাইল খাই আমরা, এবং চীন থেকে ডাল আসতেছে আমাদের, বার্মা থেকে আসতেছে। হ্যাঁ, এই যে আমাদের এলসি এখন অন্যদিকে চলে গেছে, পূর্বমুখী হয়ে গেছে। তার মানে ভারতকে ক্রস করে উপর দিয়ে চলে গেছে। এখন আর ভারতের দিকে আমাদের ব্যবসায়ীরা এলসি করতে চায় না। আপনাকে একটা কথা বলি, সুখবর বলি, এই যে 25,000 টন চিনি ভারতের টাকায় 30 টাকা করে, 30 রুপি করে কমে পাকিস্তান থেকে আমরা পাইছি এই 17 বছর। জি, এই শেখ হাসিনার সরকার এই আমাদের টাকা পকেট কেটে এই ভারতকে মোদিকে দিচ্ছে। জি, এই মোদিকে দিয়েছে। আজকে সেখান থেকে আমাদের জাতির রক্ষা পাচ্ছে। সেইতুই আমি গল্পটা বললাম মাহমুদ ভাইকে, ফকিরের দরজা এক বাড়ির বিজ্ঞান লেখাতন্য 10 দরজা খোলা থাকে। এটা ভারতকে বিজনেস পলিসিতে, ইকোনমিক পলিসিতে তাকে চিন্তা করা উচিত ছিল। তারপরে যে কথা বলছেন, আমরা ডরাইছি না মাহমুদ ভাই, ভারত ডরাইছি, এটা দেখবেন। একটা উদাহরণ দিই, মমতা কি কইছিল? আমাদের দেশে শান্তি রক্ষী পাঠাইতে কইছিল। কালকে মমতা কি কইছে এটা পড়ছেন? যখন আমরা খাড়াইয়া গেছি আর প্রতিবাদ করছি, মমতা কালকে হইয়া পড়ছে। আপনার তেলেগুতে কি হয়েছে দেখছেন? যখন এই বিজেপি RSS এই চিন্ময়ের মুক্তির জন্য মিছিল বের করছিল, ওর মুখ্যমন্ত্রী স্টালিন, বাঙালিও না, তেলেগু ভাষায় তো বুঝেনি, ট্যাংটুং টাংটুং করে কথা কয়। হ্যাঁ, আমাকে কোনো আত্মীয়তাও নাই। 500 জনের বহিষ্কার করছে। আর যে পিটাইছে আমাদের জন্য হাসিনা পিটাইছে, আর আপনারা পিটাইছে 500 জন গ্রেপ্তার করছে। 500 জন গ্রেপ্তার করছে। আর এই জাতীয় পার্টি আওয়ামী লীগ মিললে আমাদের 17 বছর জন্য কুত্তার মতো পিটাইতো, এরম পিটাইছে তেলেগুতে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন যুদ্ধের জন্য প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে সাবেক সেনা সদস্যরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাবেক সেনা সদস্য জাফর ইকবাল স্পষ্ট বার্তা দিয়েছে ভারতকে।
ভারতের এই কাছে নমনম করার দিন শেষ, ভারতের চোখে চোখ রেখে কথা বলার দিন এখন সময়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে প্রফেসর ইউনূসের সরকার। সুতরাং ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, শেখ হাসিনার আমলে ভারত আমাদের মাথার উপরে চড়ে বসছিল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ভারতের কথা মতো ব্যবহার হচ্ছিলাম, ভারত যা বলছিল তাই শুনতে হচ্ছিল। কিন্তু না, এখন আর সেই দিন নেই। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এখন ভারতের চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে কথা বলার সময় এসছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলবেন সাবেক সেনা সদস্য জাফর ইকবালের কথা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে যাবেন কমেন্টে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, এখানেই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।